সবাই ফার্স্ট ইয়ার ছয় বাদে ওকে আশা করি এখন ঠিক আছে সামনের দিকে আগে তো এই দুইটা বইয়ের নাম লিখেছি দেখতে পাচ্ছেন যে জায়গায় থেমেছিলাম যে উইলিয়াম শেক্সপিয়র তিনি নাটক লিখেছেন বা প্লে লিখেছে 37টা সনেট লিখেছে 154টা লং ন্যারেটিভ পোয়েম লিখেছে দুইটা সেই দুইটা কি কি একটা হচ্ছে ভেনাস এন্ড অ্যাডোনিস আর একটা হচ্ছে দ্য রেপ অফ লুক্রেস কি কি বলছি বলেন তো সবাই মনে রাখতে পারবেন এগুলো আপনি জুম করেছেন জুমটা ছোট করেন এই যে জুম এভাবে জুম করে হাত দিয়ে আপনি দুই পাশ থেকে চাপ দেন জুমটা ছোট হয়ে যাবে জুম ছোট হয়ে গেলে হয়ে যাবে ঠিক আছে প্লে পি এল এ ওয়াই প্লে নাটক ঠিক আছে এবার এই যে সনেট মূলত 154টা এই 154টা সনেটকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি কয়টা ভাগ তিনটা আপনারা অনেকেই হয়তো ফ্রি ক্লাসে বা এদিক ওদিকে কোথাও পড়েছেন তো আমি একটু মানে বিভিন্ন ভাবে বা আলাদা করে পড়ানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে 154টা সনেটের মধ্যে 1 নাম্বার সনেট থেকে 126 নাম্বার সনেট মূলত একটা ভাগ 1 থেকে 126 দ্বিতীয়টা হচ্ছে আমাদের কত 126 থেকে 152 আচ্ছা 127 থেকে 152 লেখা দেখা যায় বোঝা যায় তারপর থার্ড পার্টটা হচ্ছে 153 এন্ড 154 এই যে তিনটা পার্ট অনেকে অনেক ভাবে পড়ায় অনেকে পড়েছেন পড়াই হচ্ছে যারা পড়ায় ধরে নেবেন তারা আমার কাছ থেকে শিখে পড়াচ্ছে তো 1 থেকে 126 এই সনেট ভাগটাকে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এখানে দুইটা ভাগ একটা হচ্ছে আমাদের 01 থেকে 17 আর আরেকটা ভাগ হচ্ছে আমাদের 18 থেকে 126 126 এই যে 1 থেকে 17 আর 18 থেকে 126 এই বিষয়টা এখন যদি আমি বলি যে 1 থেকে 126 এই জায়গায় আমরা কি লিখব আপনি এই জায়গাতে গ্যাপ রেখে এই জায়গা লিখতে পারেন সেটা হচ্ছে 01 থেকে 126 এই জায়গাতে মূলত এটা বুঝিয়েছেন যে dedicated to his friend কি লিখলাম হ্যাঁ অর্থাৎ এই 1 থেকে 126 এই সনেটগুলো মূলত হচ্ছে তার বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছে তার বন্ধুকে ডেডিকেটেড করে লিখেছে এখন আমাদের 1 থেকে 17 এই যে সনেটগুলো এই সনেটগুলোতে মূলত হচ্ছে এখানে যা পাবো সেটা হচ্ছে রিকোয়েস্ট করে তার বন্ধুকে রিকোয়েস্ট করে বিয়ের জন্য তাহলে আমরা কি লিখবো রিকোয়েস্টেড টু হিজ ফ্রেন্ড কি জন্য টু গেট
ম্যারেজ, টু গেট ম্যারেজ, তার বন্ধুকে বিয়ের জন্য অনুরোধ করে 1 থেকে 17 নম্বর সনেটটা তিনি লিখেন। এরপরে যে ভাগটা আছে সেটা হচ্ছে 18 থেকে 126। এই জায়গায় তিনি কি করে, এই জায়গায় তিনি এক্সপ্রেস করে, কি এক্সপ্রেস করে, এক্সপ্রেস দা, হ্যাঁ তার বন্ধুর সৌন্দর্যটা, তাহলে এক্সপ্রেস দা বিউটি অফ হিজ ফ্রেন্ড। বুঝতে পেরেছেন প্রথম ভাবটা? সবার ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ওই জায়গায় আমি যাচ্ছি, ওই জায়গায় যাচ্ছি, একটু অপেক্ষা করেন, তখন প্রশ্ন করলে আরো সুবিধা হবে। আমি এটা শেষ করি, ঠিক আছে ভাই? 127 থেকে 152 এই সনেট গুলো তিনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন বলেন? ডার্কলি। আচ্ছা, যারা ডার্ক লেডি বললেন, আমি যদি প্রশ্ন করি হু ওয়াজ ডার্ক লেডি বা হু ইজ ডার্ক লেডি, কে বলেন? আর কিছু? এই যে দেখেন, ডেডিকেটেড টু ডার্ক লেডি, এখানে ডার্ক লেডি এই যে মহিলাটা, এটা নির্দিষ্ট করে কোথাও কোথাও এটা হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া নেই। তাহলে আমরা কোথা থেকে পড়াচ্ছি এটা? এই যে গবেষণাগুলো করে না, থিসিস পেপারগুলো আছে না, অনেক ক্রিটিকরা বিভিন্ন সময় পত্রিকায় লিখে, এই সব জায়গা থেকে আমরা বুঝতে পারি এটা। তো আমাদের ক্রিটিকরা বা কিছু কিছু হচ্ছে জায়গা থেকে এটা পাওয়া যায় যে ইনি হচ্ছে 1 নম্বরে তার মিস্ট্রেস। সেই যে মিস্ট্রেস কে এটাও নির্দিষ্ট করে বলা নাই। দ্বিতীয়ত বলা হয় যে এটা হতে পারে, 1 নম্বর মিস্ট্রেস হতে পারে, দ্বিতীয়ত এটা হতে পারে, কে হতে পারে? লন্ডন প্রস্টিটিউট, লন্ডনের একজন পতিতা। এই ডার্ক লেডিটা হতে পারে লন্ডনের একজন পতিতা অথবা তার কোনো ওয়াইফ। ক্লিয়ার? সবাই লিখছেন? এবার আমরা থার্ড পার্টটাতে আসি। থার্ড পার্টটাতে আমরা দেখব 153 এন্ড 154, 154 এই দুইটা সনেট তিনি কাকে উদ্দেশ্য করে লিখেছে? এখানেও একজন মহিলাকে। এজন্য আপনি কোথাও কোথাও পেতে পারেন 127 থেকে 154, 127 থেকে 154তম এই সনেটগুলো তিনি এক মানে তিনি হচ্ছে মহিলাকে উদ্দেশ্য করে লিখেছেন। তো মহিলার মধ্যে এখানে তার বিলাভেড বা তার মিস্ট্রেস অথবা হচ্ছে একজন লন্ডনের প্রস্টিটিউটকে উদ্দেশ্য করে লিখে। এবং 53 আর 54তম যে সনেটগুলো আছে, এই সনেটগুলো তিনি লিখেছেন কাকে? কাকে ডেডিকেটেড করছে? ডেডিকেটেড টু কিউপিড। কিউপিড, তাহলে কিউপিডটাকে, কিউপিড ওয়াজ আ রোমান god of love desire and attraction। কি লিখেছি বলেন তো? আপনারা আছেন কিনা? desire and attraction। তাহলে একটা বিষয় খেয়াল করবেন, ডেডিকেটেড টু কিউপিড, কিউপিড কে উদ্দেশ্য করে লেখে।
কিউপিডটাকে অনেকে শুধু বলে গড অফ লাভ। আপনাকে যদি তখন বলা হয় তিনি কোথাকার গড, আমাদের বাংলাদেশের বলেন, তাহলে যা জানবেন, হ্যাঁ যা জানবেন নির্দিষ্ট করে জানবেন। তাহলে আমাদের এই যে কিউপিড হচ্ছে একজন রোমান গড, রোমান গড কিসের গড? তিনি গড অফ লাভ, ডিজায়ার এন্ড অ্যাট্রাকশন। লাভ অর্থ ভালোবাসা, ডিজায়ার অর্থ কি আকাঙ্ক্ষা, অ্যাট্রাকশন অর্থ কি বলেন আকর্ষণ। মনে থাকবে এগুলো? যারা ওল্ড ফার্স্ট ইয়ার আছেন, আপনাদের এইভাবে পড়াইছিলাম? বিষয় হচ্ছে যতদিন যাবে, এই জন্য আপনাদেরকে বললাম যে ক্লাসটা করতে চাইলে আসেন। বিষয় হচ্ছে যে যতদিন যাবে, যত সময় যাবে, নতুনত্ব আসবে। এক জায়গায় যদি পড়ে থাকি তাহলে রিপন ভাইয়াকে আর কেউ চিনবে না। সবসময় মাথায় রাখবেন একটা বিষয় বলে আপনারা নিজেরাও বুঝবেন, রিপন ভাইয়া মানে কি সবসময় নতুনত্বই আসে। হ্যাঁ, আমি যা শেখাবো এগুলো ছড়াই যাবে, মানুষ এগুলো পড়াবে, আমি আরো নতুন কিছু নিয়ে আসবো। কারণ হচ্ছে যে এগুলো পড়াইতে হলে, এত কিছু জানাইতে হলে প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর পরিমাণে ঘাটতে হয়, প্রচুর পরিমাণে থিসিস পেপার গুলো পড়তে হয়। এই যে লন্ডন প্রস্টিটিউট, এটা আপনাদের ক্লাসে আমি প্রথম পড়াইলাম, এবং আমি এতটুকু বলবো এ পর্যন্ত এটা কেউ পড়ায়নি। কারণ হচ্ছে যে এটা একটা থিসিস পেপার থেকে পাওয়া, এবং এটা যে সত্য তা বলা যাবে না। যে লন্ডনের যে বর্তমানে ইউনিভার্সিটি গুলো আছে, তাদের স্টুডেন্টরা বর্তমানে যে থিসিস পেপার লিখে, যে গবেষণা করে, সেই গবেষণায় তারা লিখেছে যে এই ডার্ক লেডি একজন প্রস্টিটিউট, বুঝেছেন? এবং এটা পাবলিশ করা, বড় নিউজ পেপার গুলোতে পাবলিশ হওয়া একটা হচ্ছে থিসিস পেপার, গবেষণা। ওকে, এবার আমরা যাব কোথায়? এবার যাব আমরা হচ্ছে সনেটে। কোথায়? সনেট। অনেকে বেসিক জিনিসগুলো যখন পড়াইছিলাম, যে ক্লাসগুলো নিয়েছিলাম, সেই ক্লাসগুলোতে সনেটের ডিটেইলস পড়াইছিলাম। সনেট, সনেট কাকে বলে? যারা ক্লাস করছেন বলেন তো। আচ্ছা, নিউ ফার্স্ট ইয়ারদের মধ্যে থেকে কেউ বলতে পারবেন? বলেন তো। আপনি এটা যদি লিখেন, আর আমাকে যদি খাতা কাটতে দেওয়া হয়, আর যদি আমাকে এই ক্ষমতাটা দেওয়া হয় যে আপনি জিরো বা হাফ দিতে পারবেন, তাহলে আপনার এই উত্তরে আমি হচ্ছে হাফ মার্ক দেব। হ্যাঁ, কেন আমি এখন বলতেছি, একটা সনেটের ফুলফিল অ্যানসার শুধুমাত্র আমি এ পর্যন্ত বিশেষ করে বলি, ফুলফিল অ্যানসার সেট সাজেশনের উত্তরটাতেই পেয়েছি। আরো বড় করে লেখা যায়, কিন্তু আপনি যেটা বলছেন এটা হচ্ছে তার হচ্ছে বেসিক যে ফিচার গুলো, জাস্ট শুধু এটা বলছে। আর সনেট ফোরটিন লাইন লিরিক পোয়েম, 14 লাইন লিরিক পোয়েম in iambic pentameter। পড়েন তো একজন শুরু থেকে কেউ। of the rhymes, রাইম না, রাইমস হবে, রাইমস। আপনি যখন ডেফিনেশনটা বলেন, এই কথাটুকু বলেছিলেন, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য রাইমস, এটাই হচ্ছে মূল কথা। কারণ একটা সনেটের মধ্যে নির্দিষ্টভাবে স্পেশাল মূলত হচ্ছে একটা রাইমের ব্যবহার থাকবে। যদি আপনি এটা না বলেন, শুধুমাত্র সনেটেই বিশেষ করে রাইম স্কিমটা ফুটিয়ে তোলা হয়, আপনি যখন এটা শুধু রাইম স্কিম বলবেন তখন এটা একটু অন্যরকম দেখায়, বুঝেছেন?
সনেট ইজ আ 14 লাইন, অর্থাৎ 14 লাইন বিশিষ্ট একটা সনেট। দ্বিতীয়টা কি, এটা একটা লিরিক পোয়েম, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 নাম্বার। মনে রাখার ক্ষেত্রে এই সুবিধাটা, সর্বপ্রথম বলবো সনেট ইজ আ 14 লাইন, 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে লিরিক পোয়েম। থার্ড পয়েন্টটা কি, সেটা হচ্ছে আইএমপি পেন্টামিটার। প্রত্যেকটা সনেটেই, তাহলে আমরা কি বুঝলাম, আইএমপি পেন্টামিটার হইতে হবে, বুঝেছেন? তাহলে আমরা এখানে পাচ্ছি 1 নম্বরে 14 লাইন বিশিষ্ট। 2 নম্বরে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে একটা লিরিক পোয়েম। 3 নম্বরে কি পাইলাম, আইএমপি পেন্টামিটার। 4 নম্বরে কি পাইছি, রাইম স্কিম। রাইম স্কিম, এই 4টা বিষয় আমাদের সনেটের মধ্যে থাকতেই। ক্লিয়ার? এটা তো হুট করে এখন বুঝবেন না, আপনি আমাদের পেজ পেছে আছেন না? এটা হচ্ছে আগামী যে ক্লাসটা আছে, আজকের ক্লাসের পরে কোন ক্লাস আছে, রিডিং স্কিলের একটা ক্লাস আছে সনেট 18 এর উপর। সেখানে আমি আপনাদের নির্দিষ্ট করে সনেটের সামারি পড়াবো, থিম পড়াবো, টোন পড়াবো, পজিশন, স্কেনেশন। সেই স্কেনেশনে আপনি আইএমপিক পেন্টামিটার পাবেন। তারপর হচ্ছে আরো এখানে আসবে হচ্ছে ফিগার অফ স্পিচ। যে কয়েকটা ফিগার অফ স্পিচ এই কবিতায় আছে, আমি প্রত্যেকটা লাইন বাই ধরে ধরে বলে দিব। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার বেসিকটাকে আপডেট করবে। আপনার যে বেসিক লেভেল, এই বেসিক লেভেলটা যদি আপনি এখন সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে না পারেন, তাহলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে আপনি ঝরে পড়বেন, টিকতে পারবেন না। এই সনেট আপনি আজকে শিখবেন, আজীবন কাজে লাগবে, যতদিন লিটারেচার নিয়ে পড়াশোনা। ঠিক আছে? এবং এই বেসিক জিনিসগুলো যেগুলো শিখতেছেন সবসময় কাজে লাগবে। হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা, ঠিক আছে। আমি রুটিন দেখি নাই, হয়তো আমার এই ক্লাস থাকতে পারে, হইলে একসাথে ক্লাস নেব। ওকে, এই যে হচ্ছে সনেট। সনেট গেল, এখন মনে প্রশ্ন আসে না, ভাই সনেটটা কি জিনিস? এটা বললেন যে ডেফিনেশনটা, সনেটটা কোথা থেকে আসলো, এই সনেটটা কে আবিষ্কার করলো, জানতে ইচ্ছা করে না? মনের মধ্যে প্রশ্ন আসলে বলতে হবে তো। আচ্ছা, তখন সনেট নিয়ে কে যেন বলতেছিলেন, কি একটা প্রশ্ন করছিলেন, এখন ভাইয়া বলেন। উনি কি আছেন? বলেন। সনেট মূলত হচ্ছে 3 ধরনের, সচরাচর 3 ধরনের মেইনলি। একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, একটা হচ্ছে পেট্রাকান সনেট, আর একটা হচ্ছে স্পেন্সার সনেট। আরো এর প্রকারভেদ আছে। কার্ডাইল সনেট আছে একটা, কার্ডাইল সনেট হচ্ছে 10.5 লাইনের। আমরা বললাম যে সনেট মানে 14 লাইন হবে। থার্ড ইয়ারে গিয়ে একটা কবিতা পাবেন কার্ডাইল সনেট। সে কার্ডাইল সনেটের বৈশিষ্ট্যটাই হচ্ছে মূলত 10.5 লাইন হবে, 10 লাইন পরিপূর্ণ, আর একটা লাইন গিয়ে অর্ধেকটা, এরকম 10.5 লাইনকে মূলত কার্ডাইল সনেট বলা হয়। তারপর মিল্টনিক সনেট আছে। মিল্টনিক সনেটটা কি, ইনি মূলত পুরোপুরি পেট্রাকান সনেটকে কপি করেছেন। ঠিক আছে? এই জন্য প্রধানত সনেট ধরা হয় 3 প্রকার। এই 3 প্রকার আলাদা আলাদা। একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, যার অপর নাম হচ্ছে ইংলিশ সনেট। দ্বিতীয়টা হচ্ছে পেট্রাকান সনেট বা ইটালিয়ান সনেট। তৃতীয়টা হচ্ছে স্পেন্সেরিয়ান সনেট। ক্লিয়ার? এখন আমরা একজন ব্যক্তির নাম সবাই শুনেছি, তার নাম কি? পেট্রাক। ইনি হচ্ছে আমাদের ইটালিয়ান পোয়েট। পেট্রাকের নাম আমরা শুনেছিলাম যখন আমরা কপোতাক্ষ নদ পড়ি। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত যখন লিখেছিল, আমরা যখন পড়েছিলাম, সেখানে আমরা পেয়েছিলাম যে আমাদের সনেটের জনক হচ্ছে পেট্রাক, এবং বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। ইংরেজি সনেটের জনক কে?
উইলিয়াম শেক্সপিয়র। আচ্ছা, কার এখান থেকে সাউন্ড আসতেছে, একটা মিউট করেন। এবার খেয়াল করেন, এই যে সনেট, সনেটের অর্থ কি? সনেট মিন্স শর্ট সং or লিটল সং। সনেটের অর্থ হচ্ছে শর্ট সং অথবা লিটল সং। এই সনেট শব্দটা কোথা থেকে আসছে? আমাদের ইটালিয়ান শব্দ, ইটালিয়ান ওয়ার্ড, কি ওয়ার্ডটা? সনেটো। এই ইটালিয়ান ওয়ার্ড সনেটো থেকে সনেট এসেছে। সনেটো থেকে সনেট, সনেটের অর্থ হচ্ছে শর্ট সং অর লিটল সং। এই সনেট সর্বপ্রথম কে আবিষ্কার করে? আমাদের পেত্রা। তিনি একজন ইটালিয়ান পোয়েট। ওকে, এখন আমরা যারা বেসিক ক্লাসটা করেছি তারা আমরা জানি পেত্রা থেকে আসছে পেট্রাগান সনেট, অথবা ইটালিয়ান বা ইতালি থেকে আসছে ইটালিয়ান সনেট। তো এই পেট্রাক যে সনেট লিখেছে, তিনি নির্দিষ্ট করে সনেটের কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। সেই সনেটের বৈশিষ্ট্যের মধ্যে 14 লাইন থাকবে, আইএমবি পেন্টামিটার হবে, লিরিক পয়েম হবে, রাইম স্কিম থাকবে, তিনি এটা বলেছেন। এর পাশাপাশি তিনি আরো এখানে প্রশ্ন বলেছিলেন যে একটা সনেটের মধ্যে দুইটা ভাগ থাকবে, একটা থাকবে অক্টেট আর একটা হচ্ছে সিস্টেট। এটা হচ্ছে পেট্রাগান সনেটের। যখন আমরা উইলিয়াম শেক্সপিয়রের সনেট আমরা যখন পড়া শুরু করলাম, তিনি যখন ইংলিশ সনেট লিখলেন, তখন তিনি বললেন এই চারটার সাথে অক্টেভ আর সিস্টেটের কথা তিনি বলেননি। তিনি কি বলছে? তিনি বলেছেন তিনটা কোয়ার্টেট, একটা কাপলেট থাকবে। কি বলছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের পেট্রাগান সনেটের। এরপর উইলিয়াম শেক্সপিয়র যেটা বলছে যে তার কবিতার মধ্যে কোয়ার্টেট থাকবে তিনটা, কাপলেট থাকবে একটা। তাহলে কোয়ার্টেটটা কি জিনিস? 4 লাইন বিশিষ্ট স্ট্যান্জাকে কোয়ার্টেট বলা হয়। অর্থাৎ আমাদের 4টা লাইনকে এক কোয়ার্টেট। কোয়ার্টার বুঝি না? কোয়ার্টার, কোয়ার্টার বুঝি? কোয়ার্টার অর্থ কি? কোয়ার্টার অর্থ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। হাফ কোয়ার্টার কি? সেটা হচ্ছে হাফ, যেটা এটা, অথবা হচ্ছে 2 ভাগ 4, আর 3 ভাগ 4, আর একটা হচ্ছে 4 ভাগ 4। এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে 3/4, এটা হচ্ছে 2/4, এটা হচ্ছে 1/3। সরি, এটা হচ্ছে আপনার এই যে ফার্স্ট কোয়ার্টার বা 1 কোয়ার্টার। এখন ঘটনা হচ্ছে পুরো কবিতাটায় তিনি বলছেন কোয়ার্টেট, অর্থাৎ 4 লাইন করে একটা স্ট্যান্জা হবে, সেটাকে কোয়ার্টেট বলা হয়। তাহলে তার কবিতায় কয়টা কোয়ার্টেট থাকবে? 3টা। তাহলে প্রত্যেকটা কোয়ার্টেট যদি 4 লাইন করে হয়, তাহলে এই 3টা কোয়ার্টেট মিলে কত লাইন হবে? 12। আর বাকি থাকলো কত লাইন? 2 লাইন। শেষ 2 লাইনকে কাপলেট বলা হয়। কেন? কাপল বুঝি? কাপল, কাপল অর্থ জোড়া। এই কাপল থেকে কাপলেট, অর্থাৎ 2 লাইন, 2 লাইনকে এক জোড়া বলা হয়। একটা কাপলেট, অর্থাৎ এখানে 2টা লাইন আছে। এই সর্বমোট 14টা লাইন। ক্লিয়ার? কথা বলেন। বেসিকটা ক্লিয়ার হয়েছে? এবার আমরা কবিতায় যাইতে পারি। হ্যাঁ, সনেটের মূল আবিষ্কারটা হচ্ছে পেট্রা, পেট্রাগান না, পেট্রা, ইটালিয়ান পোয়েট। যদি এখন উল্লেখ করে দেয় যে ইংলিশ সনেটের আবিষ্কারক কে? উইলিয়াম শেক্সপিয়র। বাংলা সনেট কে? মাইকেল মধুসূদন দত্ত। ক্লিয়ার? আচ্ছা, এই যে তথ্যগুলো অনেকে আগে থেকেই সবকিছু জানতেন নাকি? কেউ জানতেন না? ওকে, আজকে আমরা এখন কবিতাটার মধ্যে
কিছু কিছু জানবেন স্বাভাবিক। এখন হচ্ছে আমরা কবিতাটার মধ্যে প্রবেশ করি। কবিতাটার আমাদের নামটা যদি খেয়াল করি, কোনটা? হ্যাঁ, এগুলো তো সনেটের প্রকারভেদ না, এগুলো বাংলায় বাংলা সনেট, ইংলিশে ইংলিশ সনেট। বুঝেন নাই? বাংলা আর ইংলিশকে একসাথে মেলানো যাবে না তো। আর ইংলিশের মধ্যে মেইন প্রধানত ভাগ হচ্ছে তিনটা। একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, ইটালিয়ান সনেট, পেট্রাকান সনেট, আর একটা হচ্ছে স্পেন্সেরিয়ান সনেট। বুঝেছেন? দেখেন আমাদের কবিতার টাইটেলটা খেয়াল করেন, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে, এটাকে বলা হয় সাবটাইটেল। ব্রিফ গুলো খেয়াল করবেন, এগুলো থেকে ব্রিফ কমন করবে, এটাকে বলা হয় সাবটাইটেল। তাহলে মূল টাইটেলটা কি? সনেট 18। কেন সনেট 18? কারণ আমরা জানি তার 154টা সনেট, এই 154টা সনেটের মধ্যে 18 নাম্বার সনেটটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামারস ডে। এই যে সনেট গুলো, তার যে 154টা সনেট আছে, একটা সনেটেরও তিনি নাম দিয়ে যান নাই, কোনো নাম দেয় নাই। এজন্য পরবর্তীতে ক্রিটিকরা বা যারা হচ্ছে পণ্ডিত স্কলার, তারা মূলত চিন্তা করে যে তাহলে প্রত্যেকটা কবিতার প্রথম যে লাইনটা সেটাই হবে এই কবিতার টাইটেল। এজন্য এই কবিতার প্রথম যে লাইনটা আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামারস ডে, এটাই হচ্ছে এই কবিতার টাইটেল হয়েছে। ক্লিয়ার? এখন আমরা আসি আমাদের এই কবিতার মধ্যে, আমরা এমন কিছু ওয়ার্ড দেখব যেটা হচ্ছে দি, দাও, দাই, দাই, এই ধরনের কিছু ওয়ার্ড দেখব। তো এগুলোকে যদি আমরা সাজাইতে চাই বা বুঝতে চাই, তাহলে আমরা এই যে ইউ, ইউ এর অর্থ জানি, সাবজেক্ট, সাবজেক্ট ইউ, তারপর হচ্ছে অবজেক্ট ইউ, তারপর হচ্ছে ইওর, আর হচ্ছে ইয়োরস। এটা হচ্ছে পসেসিভ, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা কি? প্রোনাউন। বুঝেছেন? এই ইউ এর অর্থ হচ্ছে দাও, ইউ মানে তুমি, সাবজেক্টিভ হিসেবে বসে। এই দাও অর্থ তুমি, এই ইউ মানে তোমাকে, অবজেক্ট হিসেবে বসে। আর এই দি অর্থ তোমাকে। বুঝেছেন? ইওর অর্থ তোমার, দাই অর্থ তোমার, ইয়োরস অর্থ কি? জোর করে, অধিকার বোঝানো হয়, জোর করে দেওয়া হয় যেটা তোমার, এটাই তোমার, এরকম কিছু বোঝায়। তো ঠিক দাই মানেও সে অর্থটা প্রকাশ পায়। যেমন মাইন, মাইন অর্থ কি? জোর বোঝায় না, যে হ্যাঁ এটাই আমার, দিস পেন ইজ মাইন, অর্থাৎ কি এই কলমটাই আমার। তো ঠিক এরকম এই লাইন দ্বারা এরকম জোর বোঝানো। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয় বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই যে দাও, দি, দাই, আর হচ্ছে দাই, এগুলোকে আর্কাইভ ওয়ার্ড বলা হয়। কি ওয়ার্ড? আর্কাইভ ওয়ার্ড। আর্কাইভ অর্থ কি? আর্কাইভ অর্থ হচ্ছে প্রাচীন। আর্কাইভ অর্থ হচ্ছে প্রাচীন বা পূর্বের যে ওয়ার্ড গুলো, সেগুলোকে বলা হয় আর্কাইভ ওয়ার্ড বা প্রাচীন শব্দ। এগুলো এইভাবে ব্যবহার করা হতো। বর্তমানে ইংলিশে দাও এর পরিবর্তে ইউ, দি এর পরিবর্তে ইউ, দাই এর পরিবর্তে ইয়োর, দাইনের পরিবর্তে ইয়োরস ব্যবহার করা হয়। মনে থাকবে? আরেকটা জিনিস আপনাদের শিখাই দেই, 19 সালে কি 18 সালে ব্রিফ কোশ্চেনে এসেছিল, সেটা হচ্ছে রেহটোরিক্যাল কোশ্চেন বা রেহটোরিক কোশ্চেন, সরি রোহেটোরিক্যাল কোশ্চেন। রোহেটোরিক্যাল বা রোহেটোরিক, এটা হচ্ছে পুরো ফিগার অফ স্পিচ থেকে। এই রোহেটোরিক্যাল কোশ্চেন বা রোহেটোরিক কোশ্চেনটা কি জিনিস? এটার মানে যদি এক কথায় আমরা বুঝতে চাই, অনেকে অনেক ভাবে বলে, আমি সহজ ভাষায় বলে দেই, সেটা হচ্ছে যে আপনি কোনো একটা প্রশ্ন করলেন, কিন্তু এই প্রশ্নটার উত্তরের আশা করলেন না। যেমন শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামারস ডে, কবি এখানে একটা প্রশ্ন করেছে না,
কথা বলেন, কবি কি এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করেছিলেন নাকি বলা শুরু করেছেন? তারপরে বলা শুরু করেছে, অর্থাৎ একটা প্রশ্ন যা উত্তরের জন্য করা হয় না, বরং একটা পয়েন্ট বা মতামত প্রকাশ করার জন্য করা হয়। কিছু মতামত প্রকাশ করবে, সেই জন্য একটা প্রশ্ন করে বসবে। আমরা অনেক সময় বলি না যে সে তো ভাত খায় না, বা তুমি কি ভাত খাও না, তুমি তো খাও না, আমি নিজে নিজে উত্তর দিয়ে দিলাম। জাস্ট আমি কারোর সাথে গল্প করতেছি, মতামত প্রকাশের জন্য একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি। বুঝেছেন? তাহলে এটা ডেফিনেশনটা কি হবে যদি পরীক্ষায় আসে, লিখে নিতে পারেন। Create a dramatic effect or make a point rather than to get an answer. লিখে ফেলেন। A rhetorical question is a question asked to create a dramatic effect or make a point rather than to get an answer. উত্তর দেওয়ার ক্ষেত্রে একটা পয়েন্ট বা একটা মতামত তিনি তৈরি করেন। লেখা হয়েছে? কি বিরক্ত লাগতেছে? এই যে আমাদের 1 ঘন্টা পার হয়ে গেছে, মনে হচ্ছে 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, বেশি সময় নেব না, আমরা এখন কবিতাটায় যাব। একটা বিষয় যদি খেয়াল করেন, shall I compare thee to a summer's day, আমরা যদি এই কবিতাটা খেয়াল করি, আমরা এখানে বেশ কিছু বিষয় পাবো। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে দেই, আমাদের এই shall I compare thee to a summer's day, এই কবিতাটা পাবলিশড হয়, পাবলিশড ইন 1609 সালে। কে পাবলিশ করেছিল? কারণ আমাদের উইলিয়াম শেক্সপিয়র মারা গিয়েছিল 1616 সালে। তার কিছু সময় মুহূর্তে বা কয়েক বছর আগে 1609 সালে এই কবিতাটা পাবলিশড হয়। এই কবিতাটা পাবলিশ করেছিলেন, কে পাবলিশ করেছে? থমাস থ্রোপ। থমাস থ্রোপ 1609 সালে উইলিয়াম শেক্সপিয়রের এই সনেট 18 কবিতাটা পাবলিশ করে। ওকে, কি বলেন? আপনার মনে নেটের সমস্যা হয়েছিল, এই জন্য দেখতে পাচ্ছেন না। আপনার মনে নেট প্রবলেম ছিল, এই জন্য দেখতে পাচ্ছেন না। বোর্ড তো ঠিকই আছে। এবার আমরা আসি কবিতার মধ্যে। সবার কাছে কি বই আছে? থাকলে বইটা বের করেন, আরো বেশি সুবিধা হবে। আমি একটু বইটা হাতে নিই। দেখেন প্রথম লাইনটা খেয়াল করেন, shall I compare thee to a summer's day, এখানে আই হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র। আইটাকে আমি উইলিয়াম শেক্সপিয়রকে আপনাদের বোঝার ক্ষেত্রে ডব্লিউএস দ্বারা প্রকাশ করলাম, উইলিয়াম শেক্সপিয়র। এখানে দি কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে এই দি হচ্ছে আমাদের তার বন্ধু ডব্লিউএস। এখন আমরা বলি এই যে কবিতাটা, এই কবিতাটা মূলত হচ্ছে কবিতার বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছে। তার বন্ধুর যে সৌন্দর্যটা আছে, এই সৌন্দর্যকে গ্লোরিফাই করার চিন্তা করেছে, মহিমান্বিত করার চেষ্টা করেছে, এবং বন্ধুর সৌন্দর্যটাকে সামার ডে, গ্রীষ্মকালের দিনের থেকেও
মানে দিনের সাথে তিনি তুলনা করেছেন। পরবর্তীতে তার বন্ধুর যে সৌন্দর্য, এই সৌন্দর্যটাকে গ্রীষ্মের সৌন্দর্যের থেকে উপরে স্থান দিয়েছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসা উচিত যে ভাই কেন তিনি গ্রীষ্মের দিনের সাথে তার বন্ধুকে তুলনা করলো? কারণ হচ্ছে আমরা ইংল্যান্ডের কবিতা পড়তেছি। ইংল্যান্ডে যেহেতু একটা শীত প্রধান দেশ, একটা শীত প্রধান দেশে গরম বা সামার সিজনটা আসা, গ্রীষ্মকাল আসাটা একটা বিশাল ব্যাপার। তবে এই গ্রীষ্মকালটা ইংল্যান্ডে খুব অল্প সময়ের জন্য থাকে, শর্ট টাইমের জন্য, বুঝেছেন? এখন আপনার আচ্ছা, কেউ কারো এখান থেকে সাউন্ড আসতেছে, মিউট করে নিয়ে কথা বলা হয়ে গেলে আবার কথা বলার জন্য আনমিউট করি। সুমাইয়া আমির, আনমিউট করেন, একটা মিউট করেন একটু। সুমাইয়া আমির, আপনার এখান থেকে একটা ঝিরঝির সাউন্ড আসতেছে। থ্যাংক ইউ। আচ্ছা, একটু মনোযোগ দেন। বলতেছিলাম যে গ্রীষ্মকালের যে সময়টা ইংল্যান্ডে খুবই সংক্ষিপ্ত। আমাদের দেশে যদি সারা বছর ধরে শীতকাল থাকতো, অল্প একটু সময়ের জন্য গ্রীষ্মকাল আসতো, আমরা সেই গ্রীষ্মকালটা উপভোগ করতাম না? অবশ্যই উপভোগ করতাম। গ্রীষ্মকালের যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটার সাথে কবিতার বন্ধু সৌন্দর্যটাকে তুলনা করছে। কোন সৌন্দর্য? বাহ্যিক সৌন্দর্য না, কবি এখানে তার উইলিয়াম শেক্সপিয়র তার বন্ধুর যে ইটারনাল, চিরন্তন বা মনের ভিতরের যে সৌন্দর্য, অভ্যন্তরীণ সৌন্দর্যটাকে তুলনা করেছেন। এই যে মেইন বিষয়টা একটু বলে রাখলাম। এখন আমরা হচ্ছে সামনের দিকে আগাই। এই কবিতার প্রথম লাইনটাতে দেখেন কম্পেয়ার। কম্পেয়ার অর্থ আমরা জানি তুলনা। একটু গ্রামার যদি শিখতে চাই, এই কম্পেয়ারের সাথে দুইটা প্রিপজিশন, এখানে কম্পেয়ারের সাথে টু বসেছে। তো আমি যদি বলি কম্পেয়ার টু, আরেকটা হচ্ছে কম্পেয়ার উইথ, এই যে দুইটা বিষয়, কখন টু বসবে কখন উইথ বসবে, এই দুইটা বিষয় যদি জানার চেষ্টা করি, তাহলে আমি বলবো যে টু কখন বসে? যখন সমজিনিস, সমজাতীয় যে জিনিসগুলো আছে, এই সমজাতীয় জিনিসের মধ্যে যদি তুলনা হয়, তাহলে বসবে কম্পেয়ার টু। আর অসমজাতীয় জিনিসের সাথে যদি তুলনা হয়, তাহলে সেটাকে বলা হবে উইথ। বুঝেছেন আমার কথা? তাহলে কম্পেয়ার টু ব্যবহার হয়েছে, তার মানে এখানে গ্রীষ্মের দিনটাকে তার বন্ধুর সাথে যে তুলনা করেছে, তাহলে এখানে হচ্ছে কি করেছে? একটা সমজাতীয় জিনিসের সাথে তুলনা করেছে। আর অসমজাতীয় জিনিস বলতে কি বোঝায়? তুমি চাঁদের মতো সুন্দর। কি সমজাতীয় হয়েছে না অসমজাতীয়? অসমজাতীয়। তাহলে এই যে shall I compare thee to a summer's day, এই লাইনটার অর্থটা আমরা কি বলতে পারি? আমি কি তোমাকে তুলনা করতে পারি গ্রীষ্মের একটা দিনের সাথে? একটা প্রশ্ন করতেছে যে আমি কি তোমাকে তুলনা করতে পারি গ্রীষ্মের একটা দিনের সাথে। তারপরে লাইনটা দেখেন, thou art more lovely and more temperate, thou art, তোমার সৌন্দর্য, more lovely, more lovely অর্থ কি? অনেক বা বেশি সুন্দর। এই যে ওয়ার্ড মিনিং গুলো লিখে রাখতে পারেন। মোর লাভলি অর্থ হচ্ছে বেশি সুন্দর, এন্ড মোর টেম্পারেট, অনেক বেশি শান্ত। টেম্পারেট অর্থ শান্ত। তাহলে এই যে এখানে দাও, দাও দ্বারা এখানে তোমার বোঝানো হয়েছে, আর টেম্পারেট অর্থ বোঝানো হয়েছে শান্ত বা সহনীয়, তুমি অনেক সহ্য করতে পারো বা শান্ত। অর্থাৎ তোমার এই যে সৌন্দর্যটা আছে, এটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি শান্ত শান্ত। তারপরে লাইনটা যদি খেয়াল করেন, রাফ ওয়াইন্স টু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, একটু লাইনগুলো পড়ি, এন্ড সামারস লিজ হ্যাভ অল টু শর্ট আ ডে। তারপর বলছে সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন এন্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিম। এই যে চারটা লাইন, এই চারটা লাইনের মধ্যে একটা জিনিস বুঝাচ্ছে, একটু বলি সামনে থেকে, যে সে যে বললো যে আমি কি তোমাকে গ্রীষ্মের কোন একটা দিনের সাথে তুলনা করতে পারি, বা আমি কি তুলনা করতে পারি গ্রীষ্মের একটা দিনের সাথে। তারপর কি বলতেছে? তুমি, তোমার যে সৌন্দর্য, এটা অনেক বেশি এবং অনেক শান্ত। কিন্তু কিভাবে আমি এটা করতে পারি? যেখানে হচ্ছে গ্রীষ্মের দিনের চারটা ত্রুটির কথা এখানে বলছে। এত শীত প্রধান দেশেও এতদিন পরে একটা সামার বা গ্রীষ্ম আসতেছে, তারপর কবি আমাদের এই কবিতা লেখার ক্ষেত্রে চারটা দোষের কথা বের করছে। প্রথম যে দোষটা, সেই দোষটা যদি আপনি দেখেন, প্রথম দোষটা বলছে রাফ ওয়াইন্স। কি বলছে?
রাফ ওয়াইন্ডস অর্থ কি? এলোমেলো বাতাস। এলোমেলো বাতাস, এলোমেলো বাতাস কখনো শান্ত হয়, কখনো সুন্দর হয়? তাহলে আমি আপনাদের এই চারটা লাইন একটু সংক্ষেপে এখানে লিখে দিই। ফল্ট অফ সামার, ফল্ট অফ সামার, সামার্স ডে, ফল্ট অফ সামার্স। এক নম্বরে যদি আমি বলি, ফলটা হচ্ছে সামার হ্যাজ আ রাফ ওয়াইন্ড। সামারের কি এলোমেলো বাতাস আছে। তারপরে লাইনটা যদি দেখেন, এখানে বলছে গ্রীষ্মকালটা খুবই শর্ট, শর্ট আর ডেড। তাহলে দ্বিতীয়টা হচ্ছে সামার, আমরা এখানে যদি একবার সামার লিখেছি তাহলে আমরা বলতে পারি ইট ইজ টু শর্ট, টু শর্ট। তিন নম্বরে যদি লিখি ইট ইজ, এখানে আরেকটা ওয়ার্ড ব্যবহার করি, খুব যেহেতু বলেছেন সামটাইম, sometimes it, sometimes it becomes, sometimes it becomes too hot। মাঝে মাঝে কি গ্রীষ্মকালটা খুব অসহ্য লাগে না, খুব গরম লাগে না? sometimes loss its golden glory। এখন এই যে লাস্ট সেন্টেন্সটার অর্থটা একটু বুঝেন। গোল্ডেন গ্লোরি কেন বলছে? কারণ মাঝে মাঝে আমাদের এই যে সামার সিজনটা কি করে, তার গ্লোরি, তার মহিমান্বিতটা, সোনার মতো যে সুন্দর আলো যে দেয়, একটা কি সোনালী কালারের আলো আসে না সূর্য থেকে? কথা বলেন। এই সোনালী কালারের আলোটা বর্তমানে আছে সারা দেশে। যেভাবে বৃষ্টি হচ্ছে, মেঘ মেঘ করতেছে, আকাশটা মেঘ 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 মূলত ডাকতেছে, যেটা আমরা বলি বিজলি চমকাচ্ছে, যেটা এই যে সেটার গ্লোরিটা কি করে, হারিয়ে ফেলে, লস করে। ঠিক আছে? চারটা ফল্ট বুঝতে পারছেন? কথা বলেন। তাহলে আমরা যদি এখন সামনের দিকে লাইনগুলো এখন পড়ার চেষ্টা করি, তাহলে কবিতাটা বুঝবেন যে এখানে বলতেছে রাফ ওয়াইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এই যে গ্রীষ্মকালের যে রাফ ওয়াইন্ডস, এলোমেলো যে বাতাসটা, ডু শেক, মূলত শেক অর্থ কি? নাড়িয়ে দেওয়া বা ঝাঁকিয়ে দেওয়া, শেক, বুঝেছেন? ডার্লিং, ডার্লিং অর্থ কি? প্রিয়। বার্ডস অফ মে, বার্ডস, বিইউডিএস, বার্ডস অর্থ হচ্ছে কুড়ি, ফুলের যে কুড়ি থাকে। তো ঠিক এরকম মে মাসের যে গাছের মধ্যে কুড়িগুলো থাকে, এই কুড়িগুলো কি হয়, এই এলোমেলো বাতাস এসে ঝাঁকিয়ে দিয়ে সেগুলো কি করে, ফেলে দিচ্ছে। প্রিয় যে কুড়িগুলো আছে এগুলো ফেলে দিচ্ছে। তো এখানে মূলত হচ্ছে শেক অর্থ নাড়া দেওয়া, কিন্তু এই জায়গায় কবিতায় ব্যবহার করা হয়েছে শেক অর্থ নষ্ট করে দেওয়া। ডার্লিং অর্থ প্রিয়, কিন্তু এই কবিতায় এখানে ব্যবহার করা হয়েছে চমৎকার। অর্থাৎ এলোমেলো এলোমেলো বাতাস চমৎকার সেই যে মে মাসের কুড়িগুলো আছে, এই কুড়িগুলোকে কি করে, নষ্ট করে দেয়। লাইনটা বুঝতে পারছেন? এরপরের লাইনটা দেখেন, এন্ড সামার স্লিস। এই যে সামার স্লিস, সামার স্লিস অর্থ কি? ব্রিফ কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। সামার স্লিস মিন্স দ্য ডিউরেশন অফ সামার। সামারের সময়টাকে বোঝানো হচ্ছে, বুঝেছেন? গ্রীষ্মকালের যে নির্ধারিত সময়, সেই সময়টাকে বোঝানো হচ্ছে। তারপর যদি খেয়াল করেন, লিজ হ্যাথ, এইচ এ টি এস, এই হ্যাথ হচ্ছে হ্যাস। এই হ্যাথ একটা আর্কাইভ ওয়ার্ড, বর্তমানে হ্যাস হিসেবে ব্যবহার করা হয়। টু শর্ট আ ডেট, টু শর্ট আ ডেট, এই যে সংক্ষিপ্ত সময়, টু শর্ট আ ডেট ব্রিফ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এর অর্থ হচ্ছে আ ভেরি শর্ট টাইম। গ্রীষ্মকালের সময়টা খুবই সংক্ষিপ্ত। এই যে তার যে একটা বৈশিষ্ট্য শর্ট টাইম, এটা একটা রাফ ওয়ার্ড, একটা হচ্ছে ভুল বা রং বা ফল, বুঝেছেন? অর্থাৎ এই সময় গ্রীষ্মকালের নির্ধারিত সময়টা খুবই অল্প। কবি বলতেছে যে গ্রীষ্মকালের যে ব্যক্তিটা বা সময়কালটা, এটা খুবই কম। তাই কবি এখানে মনে করতেছে যে তার বন্ধুর এই গ্রীষ্মকালের মতন নেতিবাচক বা নেগেটিভ কোনো বৈশিষ্ট্য নেই। তার বন্ধুর এরকম কোনো বৈশিষ্ট্য আছে?
গ্রীষ্মকালে যেহেতু চারটা ফল্ট আছে, তার বন্ধুর তো এই ফল্ট গুলো নাই, তার বন্ধুর সৌন্দর্যটার এরকম ফল্ট নাই, এই জন্য তার বন্ধুই সেরা। পরের লাইন, 5 নম্বর লাইন খেয়াল করেন, সামটাইম টু হট, মাঝে মাঝে কি হয়, খুব গরম। দা আই অফ হেভেন, আই অফ হেভেন দ্বারা কি স্বর্গের চোখ না, আই অফ হেভেন মিন্স সান, সূর্যকে বোঝানো হয়েছে। সায়েন্স, সায়েন্স অর্থ কি, সরি সায়েন্স, সায়েন্স অর্থ আলো দেওয়া বা কিরণ দেওয়া। এই যে সূর্য থেকে যে কিরণটা আসতেছে, এই আলোটা বা এই কিরণটা মাঝে মাঝে কি হয়, সামটাইমস টু হট। থার্ড পয়েন্ট, sometimes too hot, sometimes sun becomes too hot, or summers becomes too hot. Clear is এই পাঁচটা লাইন। এরপরে যদি খেয়াল করেন, বলা হচ্ছে and everywhere, sorry, and often, প্রায়শই, is his gold complexion, এই গোল্ড কমপ্লেক্সন অর্থ, সঠিক অর্থ যেটা সেটা হচ্ছে সোনালী যে গায়ের রং, অর্থাৎ সোনালী যে রোদের আলোটা আসতেছে, এই সোনালী গায়ের রংটা মানে গায়ের রংটাকে কি করতেছে, ডিমড করে দিচ্ছে। ডিমড অর্থ কি, ডিমড অর্থ মূলত হচ্ছে মেঘ দিয়ে ঢেকে যাওয়া, মেঘ দ্বারা ঢেকে দেওয়া। এই যে সোনালী আলোটা মাঝে মাঝে কি হয়, মেঘ দিয়ে ঢেকে দিচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ গোল্ড কমপ্লেক্সন অর্থ হচ্ছে সোনালী আলো, আর ডিমড অর্থ হচ্ছে মূলত ক্ষীণ হওয়া, কোনো কিছু কমে যাওয়া, যেটা মেঘ দিয়ে ঢেকে দিচ্ছে, এই সোনালী আলোটা কমিয়ে দিচ্ছে। এখানে কবি বলেছেন মাঝে মাঝে সূর্য কি আলো দেয়, আবার মেঘে ঢাকা পড়লে ক্ষীণ হয়ে যায়, কিন্তু তার বন্ধুর যে সৌন্দর্যটা আছে, এই সৌন্দর্যটা কখনো ক্ষীণ হয়ে বা কমে যায় না। কমে যাবে কারো সৌন্দর্য, তার বন্ধুর সৌন্দর্য? এই লাইনের অর্থ কি, প্রায় সূর্যের আলোটা কি হয়, মেঘে ঢাকা পড়ে বা ক্ষীণ হয়ে যায়। এরপরের লাইন, and everywhere from fair sometime declines, যদি খেয়াল করেন everywhere from fair, এই লাইনটার অর্থ হচ্ছে প্রত্যেকটা সুন্দর জিনিস, and everywhere from fair, প্রত্যেকটা সুন্দর জিনিস কি হয়, যেটা বেশিও হতে পারে কমও হতে পারে। এই জন্য বলতেছে যে and everywhere from fair, এবং প্রত্যেকটা সুন্দর জিনিস sometimes declines, মাঝে মাঝে, এখানে declines অর্থ হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া। declines অর্থ কি, ধ্বংস হয়ে যাওয়া। অর্থাৎ এবং এই যে প্রত্যেকটা সুন্দর জিনিস মাঝে মাঝে কি হয়, ধ্বংস হয়ে যায়। পরের লাইন, বাই চান্স, বাই চান্স অর্থ কি, দুর্ঘটনাক্রমে বা হঠাৎ করে বা দৈবাতক্রমে বা দুর্ঘটনাক্রমে, এর অর্থ কি, বাই চান্স। এন্ড সরি বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স, নেচার চেঞ্জিং কোর্স এর অর্থ হচ্ছে প্রকৃতির পরিবর্তনের ধারায়। আমার কথা কি মানে খুব স্পিড হয়ে যাচ্ছে নাকি বুঝতেছেন? ওকে, তাহলে বাই চান্স দুর্ঘটনাক্রমে বা হঠাৎ করে, অর এখানে বলা হচ্ছে যে নেচারস চেঞ্জিং কোর্স প্রকৃতির পরিবর্তনের ধারায়, আনট্রিমড, এই আনট্রিমড অর্থ হচ্ছে নষ্ট হওয়া, অথবা এটা কি হয়, প্রকৃতির একটা ধারাবাহিকভাবে বা ক্রমাগত, সচরাচর আনট্রিমড অর্থ হচ্ছে ক্রমাগত বা ধারাবাহিকভাবে, কবিতায় ব্যবহার করা হয়েছে নষ্ট করা অর্থে, মানে ধারাবাহিকভাবে নষ্ট হয়। দুর্ঘটনাক্রমে উপরের লাইনে বললো যে প্রত্যেকটা সুন্দর জিনিস মাঝে মাঝে ধ্বংস হয়। কেন ধ্বংস হয়? দুইটা কারণে। দুইটা কারণ কি কি? একটা হচ্ছে দুর্ঘটনাক্রমে বা হঠাৎ করে, আর একটা হচ্ছে প্রকৃতির পরিবর্তনের ধারায়। যদি আমি কথাটা বলি এরকম যে আমাদের এই পৃথিবীতে যত সুন্দর জিনিস আছে বা প্রত্যেকটা জিনিসই দুইটা কারণে হচ্ছে নষ্ট হয়ে যায়। প্রথম কারণটা হচ্ছে দুর্ঘটনাক্রমে। আপনি একটা সুন্দর শপিস কিনেছেন, সেই শপিসটা রেখে দিয়েছেন, হাত লেগে পড়ে গেল, ভেঙে গেল, দুর্ঘটনাক্রমে ভাঙলো। আর একটা হচ্ছে প্রকৃতির পরিবর্তনের ধারায়। পূর্বের দিনে আমাদের বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল প্রচুর পরিমাণে দেখা যেত, এখন দেখা যাচ্ছে অতিরিক্ত নেই। এই যে প্রকৃতির পরিবর্তনের ধারায় সুন্দর দোয়েল পাখিটা আজ পৃথিবী থেকে বা বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে বা বিলুপ্ত হচ্ছে আমাদের জন্য, বা প্রকৃতির একটা পরিবর্তনের ধারার জন্য। এই দুইটা কারণে মানুষের সৌন্দর্য নষ্ট হয়। যদি আমরা মানুষের দিক থেকে খেয়াল করি, একজন সুন্দরী মেয়ে দুইটা কারণে তার সৌন্দর্য নষ্ট হইতে পারে। বাহ্যিক সৌন্দর্য, অভ্যন্তরীণ সৌন্দর্য না, বাহ্যিক সৌন্দর্যটা। এক নাম্বার দুর্ঘটনাক্রমে, কোনো কারণে পুড়ে গেলে,
বা অ্যাসিড পড়লে। দ্বিতীয়টা কি হয়, প্রকৃতির পরিবর্তনের ধারায় যত বয়স হবে সৌন্দর্য তত নষ্ট হওয়ার পথে যাবে। ক্লিয়ার? কিন্তু আমাদের কবি এই লাইনটাতে বলতেছে যে তার বন্ধুর এমন সৌন্দর্য যে এটা কখনো নষ্ট হবে না। কেন? তার বন্ধুর সে বাহ্যিক সৌন্দর্যটা এখানে তুলনা করে নাই, অন্তরের অন্তরস্থল থেকে তিনি এই সৌন্দর্যটা খুঁজে পেয়েছেন, যে সৌন্দর্যটা কবির বন্ধুর অভ্যন্তরীণ সৌন্দর্য। আচ্ছা, আরেকটা জিনিস আমি তখন লিখে বলি নাই, সেটা হচ্ছে এই যে কবির বন্ধু, কবির বন্ধুটাকে, কবির বন্ধু হচ্ছে ডব্লিউএস, মিস্টার ডব্লিউএস। এটা ধরে নেওয়া হয়, একেবারে নির্দিষ্ট না যে তার বন্ধু, এটাই ধরে নেওয়া হয় যে মিস্টার ডব্লিউএস। ডব্লিউএস অর্থ হচ্ছে উইলিয়াম হার্বার্ট। ঠিক আছে, বুঝেছেন? তবে এই উইলিয়াম হার্বার্টটাকে, এটা ইনি হচ্ছে মূলত থার্ড আর্ল অফ পেমব্রেক। পেমব্রেকের মূলত থার্ড আর্ল ছিল। পেমব্রোক, পেমব্রোক, এই যে থার্ড আর্ল অফ পেমব্রোক মিস্টার ডব্লিউএস, তিনি মূলত হচ্ছে উইলিয়াম হার্বার্ট ধরে নেওয়া হয়, এবং এই উইলিয়াম হার্বার্ট ছিল থার্ড আর্ল অফ পেমব্রোক, সেই সময়কার পেমব্রোকের তৃতীয় আর্ল ছিল। বুঝেছেন? ক্লিয়ার? আমি যদি এখন বলি থার্ড আর্ল অফ লন্ডন, তাহলে এখন বলেন লন্ডনটা কি? বুঝেছেন? ক্লিয়ার? আচ্ছা, এরপরের লাইনটা খেয়াল করেন। এরপরের লাইনে কি বলতেছে? বার্ড ডাই, কিন্তু তোমার, ডাই মানে অর্থ, ডাই অর্থ হচ্ছে ইউ, ইওর, সরি ইওর, তাহলে ইওর অর্থ কি? তোমার। তাহলে বার্ড ডাই তোমার ইটারনাল সামার, ইটারনাল সামারের এই যে এখানে ইটারনাল দ্বারা চিরন্তন সৌন্দর্যটাকে বোঝানো হচ্ছে, যে সামার শ্যাল নট ফেড। ফেড অর্থ হচ্ছে ফ্যাকাশে হয়ে যাওয়া, অর্থাৎ বলতেছে তার বন্ধুর উদ্দেশ্যে যে তোমার যে সৌন্দর্যটা এটা কি কখনোই নষ্ট হবে না, কিন্তু গ্রীষ্মকালের যে সৌন্দর্যটা এটা কি হবে, একটা সময় নষ্ট হয়ে যাবে। ইটারনাল অর্থ হচ্ছে চিরন্তন সৌন্দর্য, আর ফেড অর্থ হচ্ছে কি বলছি, ফ্যাকাশে হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, বা নষ্ট হয়ে যাওয়া। বন্ধু তোমার সেই শাশ্বত বা তোমার সেই যে চিরন্তন সৌন্দর্য মূলত হচ্ছে এটা কখনো নষ্ট হবে না, কিন্তু গ্রীষ্মকালের সৌন্দর্যটা কি হবে, নষ্ট হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? নেক্সট লাইন, নর লস প্রসেশন। প্রসেশন অর্থ কি? সম্পত্তি। অরিজিনালি প্রসেশন অর্থ হচ্ছে সম্পত্তি বা নিজের অধিকারে যেটা থাকে সেটাকে বোঝানো হয় সম্পত্তি। অফ দ্যাট ফেয়ার দা ওয়েস্ট, ফেয়ার দা ওয়েস্ট, এখানে যদি খেয়াল করেন লস প্রসেশন এই দুইটা দ্বারা বোঝানো হয়েছে অধিকার হারানো। কি বোঝানো হয়েছে? আর ওয়েস্ট অর্থ কি? ও ডাব্লিউ ই এস টি, ওয়েস্ট। এই ওয়েস্ট অর্থ হচ্ছে মালিক হওয়া, মালিক হয়ে যাওয়া, মালিক। অর্থাৎ এখানে মূলত বোঝাচ্ছে তুমি সেই সৌন্দর্যের অধিকার কখনো হারাবে না, কারণ গ্রীষ্মকালের সৌন্দর্য তো একটা সময় হারিয়ে যায়, তো তোমার যে সৌন্দর্য এটা তুমি হারাবে না, যে সৌন্দর্যের মালিক তুমি হয়েছো। তো কবির মতো তার বন্ধুর সৌন্দর্য এখানে কেন তিনি বলেছেন যে তিনি হারাবে না, কারণ কবি এখানে একটা কবিতা লিখে রাখতেছেন, যে কবিতার মাধ্যমে তার বন্ধুর সৌন্দর্যটা কি পাবে, অমরত্ব পাবে, চিরন্তন ভাবে থেকে যাবে এই কবিতাটা। এই কবিতা যতদিন থাকবে তার বন্ধুর সৌন্দর্যটা এই কবিতায় বর্ণিত থাকবে, কখনোই কেউ ভুলবে না। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে কবির মতে তার বন্ধুর সৌন্দর্য যে কবিতায় বর্ণনা করা হয়েছে তা মূলত কবিতার লাইনের সাথে সাথে তার কবিতার লাইনগুলো যেমন অমর হবে, তার বন্ধু কি হবে, অমর হয়ে যাবে। কবি বিশ্বাস করে যে যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন মানুষ কি হবে, তার কবিতা পড়বে, আর যতদিন মানুষ তার কবিতা পড়বে ততদিন তার বন্ধুর সৌন্দর্য অক্ষত থাকবে। তাহলে কবির কতটা কনফিডেন্স ছিল চিন্তা করেন, যে তার কনফিডেন্স ছিল মানুষ তার কবিতা পড়বে,
এই জন্য বলছে মানুষ যতদিন তার কবিতা পড়বে ততদিন তার বন্ধুর সৌন্দর্য অক্ষত থাকবে। ক্লিয়ার? আর তো কয়েকটা লাইন রেসপন্স করেন। এরপরের লাইনটা খেয়াল করেন, নর শেল দেব বার, বার অর্থ হচ্ছে অহংকার করা। দাও ওয়ান্ডারেস্ট, ওয়ান্ডারেস্ট অর্থ হচ্ছে নিয়ে আসা বা নিয়ে যাওয়া। ইন হিজ শেড, শেড অর্থ কি? ছায়া। একমাত্র কবি একটা জিনিসে ভয় পেয়েছে, শেড, শেড অর্থ হচ্ছে ছায়া। এই যে মানুষের ছায়া হয়, গাছের ছায়া, এখানে মৃত্যুর ছায়া বোঝানো হয়েছে। হ্যাঁ, তো এখানে কবি একটা জিনিসে ভয় পেয়েছিল যে তার বন্ধুর সৌন্দর্যের জন্য মৃত্যু অহংকার করতে পারে। এই জন্য কি নিয়ে অহংকার করবে? যে তার বন্ধু এখন বেঁচে নাই, তার সৌন্দর্যবান নাই। এজন্য কবি কি করেছে? কবিতা লিখে গেছে যাতে মৃত্যু অহংকার করতে না পারে তার বন্ধুর, বা মৃত্যুর ছায়ায় নিয়ে যেতে না পারে তার বন্ধুর সৌন্দর্যটাকে। তার অর্থ হচ্ছে অহংকার করা, ওয়ান্ডারেস্ট অর্থ হচ্ছে নিয়ে, ইনস্টেড অর্থ কবর বা ছায়ার মধ্যে বা মৃত্যুর ছায়াতে বা মৃত্যুর কাছে টেনে নিয়ে যাওয়া। অর্থাৎ মৃত্যু অহংকার করতে পারবে না যে তোমাকে তার মৃত্যু নিয়ে, মৃত্যু কি করে? কাউকে মেরে ফেলে, তোমার তার কাছে নিয়ে যায়, যে মৃত্যু এটার জন্য অহংকার করতে পারবে না। ক্লিয়ার হয়েছে? এরপর খেয়াল করেন, when, যখন, ইন ইটারনাল লাইনস, এই ইটারনাল দ্বারা কি বোঝাচ্ছে? চিরন্তন। এই যে চিরন্তন বা অমরত্ব পাবে এই ধরনের যে লাইনগুলো আছে এই কবিতার লাইনগুলো, এরপর বলা হচ্ছে টু টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথে এই কবিতার লাইনগুলো কি হবে? সময়ের সাথে সাথে দাও গ্রোয়েস্ট, তোমাকে বাঁচিয়ে রাখবে। এই কবিতার ইটারনাল লাইনগুলো তোমাকে সময়ের সাথে সাথে বাঁচিয়ে রাখবে। তাহলে টু টাইম দ্বারা কি? সময়ের সাথে সাথে এর অর্থ, আর গ্রোয়েস্ট অর্থ হচ্ছে বাঁচিয়ে রাখা, দাও অর্থ হচ্ছে তুমি। ক্লিয়ার হয়েছে লাইনটা? এর আগে যখন পড়েছিলেন এইভাবে ক্লিয়ার হয়েছিল? এরপরে লাইনটা খেয়াল করেন, দুইটা লাইন কাপলেট যে দুইটা, সো লং এস, সো লং এস এর অর্থ হচ্ছে যতদিন, যতদিন, সো লং এস যতদিন, ম্যান ক্যান ব্রেথ, মানুষ নিঃশ্বাস নেবে, অর আইস ক্যান সি, চোখে দেখবে, সো লং ততদিন, সরি সো লং ততদিন, লিভস দিস, দিস দ্বারা এখানে কবিতাকে বোঝানো হয়েছে। এই যে লাস্ট লাইনে যে দিস আছে, এই দিস দ্বারা পয়েমটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ লাইভস দিস, এই কবিতাটা কি হবে? ততদিন বেঁচে থাকবে বা ততদিন থাকবে যতদিন মানুষ নিঃশ্বাস নেবে এবং কি হবে? অথবা চোখে দেখবে, ততদিন এই কবিতাটা বেঁচে থাকবে। এন্ড দিস গিভস লাইফ টু দি, এবং এটাই তোমাকে কি করবে? জীবন দিবে বা তোমার জীবনটাকে বাঁচিয়ে রাখবে বা তোমার সৌন্দর্যটাকে বাঁচিয়ে রাখবে। যতদিন এই কবিতা বেঁচে থাকবে ততদিনই তা তোমাকে ও তোমার সৌন্দর্যকে বাঁচিয়ে রাখবে। কবির বন্ধুকে সাথে তার কবিতাকেও, মানে তার সৌন্দর্যটাকেও বাঁচিয়ে রাখবে। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? বুঝিনি ভাই, একটু জোরে বলেন। এই যে কে যেন আবার আনমিউট করে রাখছেন, শব্দ হচ্ছে। ওয়ান্ডারেস্ট অর্থ হচ্ছে নিয়ে আসা বা নিয়ে, এটার অর্থ হচ্ছে নিয়ে, মানে তার কবরে সাপোজ হচ্ছে আপনি কাউকে মেরে ফেলতে পারবেন, তাহলে আপনি তার কাছে, আপনার কাছে নিয়ে আসবেন তাকে, এই যে নিয়ে আসার বিষয়টা বলছে। এখানে বলতেছে যে নরশল ডেথ, এই যে মৃত্যু আছে, পার অহংকার, মৃত্যু নরশেল অহংকার করতে পারবে না যে দাও তোমাকে ওয়ান্ডারেস্ট ইনিশিয়েট, অর্থাৎ তার আন্ডারে তোমাকে নিয়ে এসেছে। কারণ তাকে কি, তার বন্ধুকে কবিতার মাধ্যমে কি করবে? বাঁচিয়ে রাখতেছে, তার বন্ধুর সৌন্দর্যটাকেও বাঁচিয়ে রাখতেছে, তার বন্ধুকেও বাঁচিয়ে রাখতেছে, অর্থাৎ অমরত্ব দিচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, ছায়া, কিছু কিছু বইয়ের মধ্যে ইনস্টেড অর্থ কবর পাবেন, ওই কবর, ছায়া বা তার আন্ডারে নিয়ে আসা, এই জিনিসগুলো একটু বুঝেছেন? এখন আমাদের এখান থেকে তাহলে আমরা নিজেরা এখন কি করব? এই যে আমরা পড়লাম, ক্লাসটা করলাম, এখন তো মনে হচ্ছে কোনো সমস্যা নাই। আসলেই কি কোনো সমস্যা নাই? আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে বলছি। আপনারা এখনো দেখেন কোন ওয়ার্ডটা আপনাদের অজানা আছে, যদি থাকে আমাকে বলেন, আমি এখনো বলে দিচ্ছি।
আছে এমন কোন ওয়ার্ড আছে? কোনটা? থার্ড অর্থ হচ্ছে তৃতীয়। এই পেমব্রক যে শহরটা আছে এই শহরের তৃতীয় আর্ল, এই আর্ল একটা পদবী, বুঝেছেন? যেমন কি হয়, অর্থমন্ত্রী আছে আমাদের দেশে, শিক্ষামন্ত্রী আছে, তারপর হচ্ছে আপনার এই যে হোম মিনিস্টার আছে মূলত, এই জিনিসগুলো এরকম একটা যেমন পদ, একটা হচ্ছে ডেজিগনেশন, তো এইটা হচ্ছে একটা ডেজিগনেশন একটা মানুষের, বুঝেছেন? আর কারো কোনো প্রশ্ন? এখন আপনারা আপনাদের মন থেকে বা নির্দ্বিধায় বলেন তো ক্লাসটা কেমন লাগছে? এই যে ক্লাসটা আরো কোথাও আশা করি আরো অন্য জায়গায় করেছেন, বা হচ্ছে আমাদের যে মডারেটর আপু ভাইয়েরা আছে তারাও পড়াইছে, অথবা কলেজেও ক্লাস করছেন, ক্লাসের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইছেন সেই ক্লাসগুলোর সাথে আমার ক্লাসে? বলেন। মানে আপনি এই কবিতাটা কলেজে পড়ানো হয়েছে কারো কলেজে? এই একদিনে এতগুলো তথ্য আপনি কলেজে জেনেছেন বা এখন পর্যন্ত জেনেছেন? আচ্ছা, বুঝলাম যে এই কবিতাটা আপনাকে 4-5 দিনে পড়াইছে, তারপরও এত তথ্য সবকিছু পড়াইছে? আমার বিশ্বাস এত কিছু কখনোই পড়ানো হয় না। আপনি অফলাইনে প্রাইভেট করেন বা হচ্ছে কলেজে ক্লাস করেন বা অন্য গ্রুপে ক্লাস করেন, আমার বিশ্বাস, এটা অহংকার না, এটা আমার বিশ্বাস যে আপনাদের এইভাবে আমি যেভাবে ক্লাসটা নিলাম এইভাবে কথাও আপনাদেরকে পড়ানো হয়। বাকিটা আপনারা বলুন, কি আমার কথার সাথে মিল আছে? নিজেরা বলেন, পড়ানো হয়েছে? এইভাবে পড়ানো হয়েছিল? এখন আপনাদের যে কাজটা করতে হবে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত, যেমন এই জিনিসটা ফল্ট অফ সামার্স, এটা আমি নোটের মধ্যে দেই না, বা বাকি যে বিষয়গুলো এগুলো নোটের মধ্যে পাবেন না, তাহলে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়িয়েছি নোট করেছেন না? এখন আপনাদের কাজ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো নোট করবেন। এরপর যখন আপনি কবিতাটাতে আসবেন, এগুলো লেখার পরে বেসিক জিনিসগুলো লেখার পর কবিতাটা এসে কবিতার 14টা লাইন, একটা লাইন লিখবেন, তার নিচে প্রত্যেকটার ওয়ার্ড মিনিং লিখবেন বাংলা এবং ইংলিশে, বুঝেছেন? যেমন আমি মানে প্রত্যেকটাই দরকার নাই, গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো, যেমন প্রথম লাইনের মধ্যে আইটাকে বলেন, আইকে কবি নিজে, তাহলে আপনি এখানে আই দিয়ে ড্যাশ দিয়ে লিখবেন উইলিয়াম শেক্সপিয়র। তারপর ডি, ডিটাকে হিজ ফ্রেন্ডস ব্র্যাকেটে লিখবেন মিস্টার ডব্লিউএস বা উইলিয়াম হার্বার্ট। তারপর হচ্ছে এরপরে আসেন দাও আর্ট মোর লাভলি, মোর লাভলি অর্থ কি? হ্যাঁ, বেশি সুন্দর বা অধিক সুন্দর। তারপর মোর টেম্পারেট, অনেক বেশি শান্ত। হ্যাঁ, এই যে এইভাবে লিখবেন, এগুলো ওয়ার্ড গুলো লিখবেন। এরপর রাফ ওয়াইন্স, রাফ ওয়াইন্স অর্থ কি? এলোমেলো বাতাস। তারপর হচ্ছে শেক অর্থ কি? আচ্ছা, রাফ ওয়াইন্ডস এর ইংলিশটা কি হবে? এলোমেলো বাতাসের ইংরেজি কি হবে? স্পিডি ওয়াইন্ডস অথবা আনপ্লিজেন্ট। এখন এই যে ইংলিশ, ইংলিশ গুলো কোথায় পাবেন? আপনার যে বইটা আছে কবিতাটার নিচে দেখেন ওয়ার্ড নোটস আছে, পাইছেন? এই ওয়ার্ড নোটস এর মধ্যে সবগুলো ইংরেজি, ইংরেজি অর্থগুলো লেখা আছে। তাহলে আমি যেভাবে বলছি যে আপনি প্রথমে লিখবেন সেলাই কম্পেয়ারটিভ টু আ সামারসে, নিচে তার অর্থগুলো লিখবেন, আই দ্বারা কি বুঝাইছে, দি দ্বারা কি বুঝাইছে, তারপরে লাইনে মোর লাভলি দ্বারা কি বুঝাইলো, এটার অর্থ কি, মোর টেম্পারেটের অর্থ কি, তারপর আপনি রাফ ওয়াইন্ডস এর বাংলা অর্থটা ব্র্যাকেটে লিখবেন, ইংলিশটা লিখবেন, লিখে বাংলাটা ব্র্যাকেটে লিখবেন, পারবেন না? এই যে 14টা লাইন, এখন আপনি যদি এইভাবে লিখেন, আমি কিন্তু প্রত্যেকটা পড়াই দিছি, যদি কোথাও আপনার বুঝতে সমস্যা হয় ক্লাসটা আবার দেখে নেবেন, অথবা আমি তো আছি, যে কোনো সময় আমাকে নক দিবেন। হ্যাঁ, নক দেওয়ার সাথে সাথে হয়তো রিপ্লাই যদি আমি দিতেও না পারি, একটা না একটা সময় আমি রিপ্লাই দেবো, কারণ প্রচুর পরিমাণে মেসেজ আসে,
ধীরে ধীরে সবগুলো রিপ্লাই দিতে হয়, আমাদের নিজেদেরও পড়াশোনা করতে হয়, এই জন্য ধীরে ধীরে রিপ্লাইগুলো আমরা দিই, কিন্তু আপনি রেসপন্স পাবেন। ঠিক আছে? এখন আমার একটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার একটা অনুরোধ আপনাদের প্রতি, সেটা হচ্ছে যদি আজকের ক্লাসটা ভালো লাগে তাহলে আপনার যে বন্ধু বান্ধবীরা আছে যারা এখনো আমাদের সাথে যুক্ত হয়নি, আপনি বলেন 350 টাকা কি খুব বেশি ফি নিচ্ছি আমরা? আমার বিশ্বাস এটা কখনো না। কারণ আপনি যদি অফলাইনেও করতে চান আপনার মিনিমাম 500 টাকা নেবে, 500 থেকে 1000 টাকা ফি নেবে, ঠিক এই 12টা ক্লাসেই করাবে, এবং সেই ক্লাসগুলো বা সেই যেখানে পড়তেছেন এটার কোনো রেকর্ড থাকতেছে না, আপনি যে পরবর্তীতে দেখতে চাইবেন সেটা থাকতেছে না। তো এখানে সব সুবিধাগুলো পাচ্ছেন। যেমন এই যে মিটে আপনারা আছেন, আমার সাথে সরাসরি কমিউনিকেশন হচ্ছে না, অফলাইনের ফিল পাচ্ছেন না, মনে হচ্ছে অনলাইনে পড়তেছেন, কিন্তু আপনি আপনার রুমে বসে ক্লাসটা করতে পারতেছেন, আপনার কোথাও যেতে হচ্ছে না, আপনাকে আলাদা করে যাওয়ার একটা সময়, আসার জন্য একটা সময় দিতে হচ্ছে না। আপনি যদি অফলাইনে একটা প্রাইভেট করেন, আপনাকে রেডি হইতে হবে, রেডি হয়ে যাইতে হবে, যাওয়া পর্যন্ত একটা সময়, ওইখানে 40 মিনিট 1 ঘন্টা পড়াবে, আসার সময় কি হবে, বন্ধু বান্ধবীরা মিলে কোথাও যাবেন, নাস্তা করবেন, ছেলেরা চা খায়, এদিক ওদিক ঘুরে তারপর রুমে আসেন, একটা হিউজ টাইম লস হয়। কিন্তু আপনি যখন অনলাইনে পড়তেছেন আপনি অনেকগুলো দিক থেকে সেভ হচ্ছেন না। প্রথমত আপনার কম টাকায় পড়তে পারতেছেন, দ্বিতীয়ত আমি যেটা বলবো, অফলাইন বলেন বা কলেজের ক্লাসগুলো থেকে আপনি বেশি কিছু পাচ্ছেন এখানে, যেই টপিকটাই পড়েন না কেন, তা আপনি নিজেরাই বিশ্বাস করবেন, আপনারা নিজেরাই বলবেন যেটা সত্য কিনা। আপনি রুমে বসে সচরাচর যেভাবে থাকেন সেভাবে ক্লাসটা করতে পারতেছেন। ঠিক বলছি কথাগুলো? আচ্ছা, গতকালকে জয়েন হয়েছেন এমন কেউ আছেন এখানে? বা ওই যে একটা ক্লাসও করেন নাই, এটাই প্রথম ক্লাস করলেন, এমন কেউ আছেন? নাই? কথা বলে না, কথা বলেন। আজকে আমার প্রথম ক্লাস করছেন এমন কেউ আছেন? সবাই আগে থেকে ক্লাস করছেন? যিনি একজন ছিল তখন যে বললো যে ভাই আমি নতুন ক্লাস করে উনি চলে গেছে। আচ্ছা, তো আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আপনাদের বন্ধু বান্ধবীদের জানাইতে পারেন। আর হোমওয়ার্ক হিসেবে যা থাকবে সেটা হচ্ছে পুরো কবিতাটার বোর্ডে যা পড়াইছি তা লিখবেন, সুন্দর করে নোট করবেন খাতায়, একটা আলাদা খাতা তৈরি করবেন। তারপর হচ্ছে দ্বিতীয়ত এই কবিতাটা লাইন বাই লাইন অর্থগুলো লিখবেন। আপনাদের ছুটি আছে, আগামীকাল ক্লাস আছে আপনাদের রুটিনে? নেই? নাই? তাহলে আজকে থেকে পরশুদিন রাত পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন, 3টা বিষয় লিখবেন, বোর্ডে যা যা পড়ানো হয়েছে সবকিছু 14টা লাইনের ভেঙে ভেঙে লাইনগুলো লিখে তার নিচে ওয়ার্ডগুলো লিখবেন। এরপরে কি লিখবেন? এই কবিতাটার একটা সামারি, আমি নোট দিয়ে দেব, নোটের মধ্যে সামারিটা পেয়ে যাবেন। ঠিক আছে? 3টা জিনিস কি কি বলছি বলেন তো হোমওয়ার্কের জন্য? কে বলবেন? জি বলেন। তারপর হ্যাঁ, গুড। আর সামারি? সামারি 3টা জিনিস বলছি, বোর্ডে যা লেখানো হয়েছে এটা একটা, দ্বিতীয়টা হচ্ছে কবিতার লাইনগুলো লিখবেন, নিচে ওয়ার্ড মিনিং লিখবেন, তৃতীয় হচ্ছে কবিতাটার সামারি। ঠিক আছে? আচ্ছা, আমাদের মডারেটর কেউ আছেন? সুমাইয়া আপু, তারপর হুমায়রা বৃষ্টি? নাই কেউ? আপনি কথা বলেন না কেন? আপনার তো খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, কি কি হোমওয়ার্ক দিয়েছিস সুমাইয়া আপু শুনছেন? কি কি হোমওয়ার্ক দিয়েছি শুনেছেন সুমাইয়া আপু? আপনি হুমায়রা আপুর সাথে কথা বলে আপনার একটা কাজ হলো সুন্দর করে একটা হোমওয়ার্ক লিখবেন যেটার মধ্যে এই 3টা জিনিস আপনি হচ্ছে দিবেন। ঠিক আছে? আর ফ্রি গ্রুপের মধ্যে তাদেরকে বলতে পারেন এই যে তারা তো আর বোর্ডের লেখাগুলো পাবে না,
কারণ আজকের ক্লাসটা তো আমি আর ফ্রি দেইনি। তো তাদেরকে আপনি হোমওয়ার্ক দিবেন ফ্রি লেখা মানে বোর্ডের লেখাটা বাদ দিয়ে তারা হচ্ছে সামারিটা আর প্রত্যেকটা কবিতার লাইনের ওয়ার্ড গুলো ভেঙে ভেঙে লিখবে। কবিতার লাইনটা লিখবে উপরে, নিচে হচ্ছে ওয়ার্ড গুলো লিখবে। এরকম একটা হোমওয়ার্ক সাজিয়ে গ্রুপের মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে? আর সবাইকে বলি এবং নিচে এখানে লিখে দিবেন যে হোমওয়ার্ক না করলে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। শুনেছেন? এবং এই যা কিছু পড়াইলাম সবকিছু মাথায় রাখতে হবে। আমি যে কোনো দিন যে কোনো সময় প্রশ্ন করতে পারি, এমন ভাবে পড়বেন যাতে আপনি বলতে পারেন। সামারিটা এমন ভাবে পড়বেন যাতে আপনি না দেখে লিখতে পারেন, ঠিক আছে? তাহলে কি আজকে শেষ করব? ওকে, টাটা, বাই বাই।